ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী। আজকে আমরা শিখতে চলেছি ফেসবুকের সপ্তম পার্ট, যেখানটা আমি দেখাবো যে কিভাবে আপনারা যে ফেসবুকের ওল্ড লগ ইন পেজটা বানিয়েছেন সেটাকে কিভাবে রেসপন্সিভ করতে হয়। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আজকে যারা এই ক্লাসে নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনি এই কোর্সের সমস্ত ভিডিওগুলো অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনি নিচে থাকা ডিসক্রিপশন বক্সও ক্লিক করতে পারেন, সেখানেও আপনি এই কোর্সের সমস্ত ভিডিওগুলো অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, যাতে আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট হবে। তাই চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবগ্রাউন্ড চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবসময় ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য আমরা চলে যাব হচ্ছে এফ ড্রাইভের মধ্যে, তার মধ্যে ওয়েব ক্লাসেস, আর আমাদের আজকের পার্ট নাম্বার হচ্ছে 62। তাই আমি আগের পর্বে যেটা রয়েছে 61, ওটাকেই কপি করে পেস্ট করলাম একবার, এখানে একটা কপি তৈরি হয়ে গেল। এবার এখানে আমরা 61টাকে জাস্ট 62 করে দিলাম। হ্যাঁ, এবার 62টাকে ওপেন করলাম, করার পরে আমাদের এখান থেকে index.html এটাকে ওপেন করতে হবে। তাই এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করলাম। পাশাপাশি দেখুন এখানে রাইট ক্লিক করে ক্লোজ অল বাট দিস, আর এখানে চলে গেলাম আমরা, যাওয়ার পরে এখানে সিএসএস ফাইলটাকে ওপেন করে নিলাম। বেশ, আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে ইমেজেসের মধ্যে। তার আগে আমরা এই HTML ফাইলটাকে ওপেন করে নিই, ওপেন উইথ ফায়ারফক্স। ঠিক আছে, দেখুন আমাদের পুরো ওয়েব পেজটা এখানে ওপেন হয়ে যাবে। আর তারপরে আমরা ওয়েব পেজের যে ইমেজটা, আজকে সেটা দরকার নেই, কারণ আমরা যে শুধুমাত্র রেসপন্সিভ নিয়ে কাজ করব, তাই ওই ইমেজটা আমাদের আর প্রয়োজন হবে না। তাই দেখুন এতটুকু তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এখানটাতে, এটা হচ্ছে আমাদের HTML এর পার্ট, এটা হচ্ছে CSS এর পার্ট, আর বাকিটা হচ্ছে আমাদের পুরো ওয়েবসাইটটা আমি এখানে খোলা রেখেছি। তো চলুন এবার আমরা রেসপন্সিভ করা শুরু করি। তো রেসপন্সিভ শুরু করার জন্য সবার প্রথম আমরা কি করব, এখান থেকে Ctrl+Shift+M, তাই না, যেটা আমরা নিউ ফেসবুক লগ ইনের সময় দেখেছিলাম। তো Ctrl+Shift+M প্রেস করলাম। দেখুন এখন এটা এই মোডে রয়েছে। তো এটাকে আমি যখন এইখান থেকে আপনার কততে করব, ফার্স্টে ধরুন আমরা আইপ্যাডে দেখব। তো এখান থেকে দেখুন রয়েছে আইপ্যাড, এখানে ক্লিক করলাম। দেখুন এটা এখন আইপ্যাড মোডে চলে এসেছে। হ্যাঁ, এটাকে আমাকে কোনো কিছু করতে হয়নি। তো এবার আমরা আইপ্যাড মোডে যাওয়ার পরে এখান থেকে চলুন আমরা কাজ শুরু করি। তো রেসপন্সিভ করার জন্য সবার প্রথমে আমাদের একটা ফাইল তৈরি করতে হবে, যার নাম হচ্ছে রেসপন্সিভ CSS, তাই না। তাই আমরা এখানটাতে একটা CSS বলে ফোল্ডার তৈরি করে নিই। এখানে একটা CSS বলে ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারের ভিতরে একটা CSS এর ফাইল থাকবে। তো আমরা এখানে একটা ফাইল তৈরি করি। ফাইলটা তৈরি করার পরে দেখুন এখানটাতে আমরা দেব রেসপন্সিভ .css, রেসপন্সিভ, ঠিক আছে, রেসপন্সিভ ডট, এখানে .txt-টাকে বাদ দিয়ে আপনি CSS দিয়ে দিন। বেশ, এবার এটাকে আপনি রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করুন, আর এটাকে লিঙ্ক করিয়ে রাখুন HTML ফাইলটাতে। তো লিঙ্ক করানোর জন্য আমরা কি করব, একবারে সর্বশেষ ফাইলটাই হবে আমার responsive.css, কেমন। তাই এখান থেকে নামটাকে F2 প্রেস করুন, Ctrl+A, Ctrl+C, Ctrl+V করে দিলাম। এখানে পুরোটুকুকে সিলেক্ট করে জাস্ট Ctrl+V প্রেস করে দিন। দেখুন এটা এখন হয়ে গেছে। এবার এটাকে আমরা কার মধ্যে রেখেছি, CSS বলে ফোল্ডারের মধ্যে, তাই না। বেশ, এটা দেখুন চলে আসলো। তো এবার আমরা responsive.css এর মধ্যে সবার প্রথমে আমরা কার জন্য করব স্টাইল, সেটা হচ্ছে আইপ্যাডের জন্য। তো আইপ্যাডের জন্য কি লিখতে হয় আমাদেরকে, @media only screen and ম্যাক্স উইথ কত দিতে হয় বলুন তো, max-width আমি এখানটাতে দিয়ে দিলাম 768 পিক্সেল। অর্থাৎ যখনই আমার স্ক্রিনের উইথটা 768 পিক্সেলের নিচে চলে আসবে, বা বলতে পারেন যে 768 বা তার নিচে চলে আসবে, তো তখন আমাদের কী কী CSS অ্যাপ্লাই হবে সেটা আমরা এখানে দেবো। হ্যাঁ, তো দেখুন এই মুহূর্তে যখন আপনি 768 পিক্সেলের এখানে আসলেন, তখন দেখতে পাচ্ছেন সবগুলো দেখুন কোনটা বাজে লাগছে দেখতে। দেখুন এই হেডার পার্টটা মোটামুটি ঠিকঠাকভাবে রয়েছে, কিন্তু এখানে দেখুন এই লগ ইনটা দেখুন কেটে গেছে, দেখেছেন, এই যে এইখানে এসে লগ ইনটা দেখুন কেটে গেছে। তাই এই জায়গাটাকে আমাকে একটু ঠিকঠাক করতে হবে। তো চলুন আমরা এটাকে ইন্সপেক্টের মধ্যে দেখবো। হ্যাঁ, তাই এখান থেকে F12 প্রেস করুন, ইন্সপেক্ট এলিমেন্ট খুললো। তারপরে জাস্ট এইটাকে প্রেস করে আপনি জাস্ট হেডার পার্টটুকুতে নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখতে পারলেন এটা হচ্ছে আপনার হেডার এরিয়া। এখানে দেখুন কন্টেনার রয়েছে, আর যেহেতু কন্টেনার রয়েছে, কন্টেনারের জন্য দেখুন এইখানকার লেখাটা দেখুন কেটে গেছে, দেখুন IN এর ইনটা কেটে গেছে। তো এক একটা জিনিস কী কারণে হচ্ছে সেটা করার জন্য আপনাকে কিন্তু ইন্সপেক্ট এলিমেন্ট দেখতে হবে। তাই দেখুন আমি যখন এই হেডার এরিয়ার উপরে হোভার করলাম, তারপরে দেখুন কন্টেনারের উপরে হোভার করলাম, দেখুন কন্টেনারের হলুদ অংশের জন্য দেখুন ইনের এনটা কেটে গেছে, তাই না। তাই এইখানে দাঁড়িয়ে আমরা একটা কাজ করতে পারি, কন্টেনারটাকে এইভাবে রাখতে পারি, বা আমরা আরেকটা কাজ করতে পারি। চলুন দেখুন কন্টেনারের নিচে কে রয়েছে, এটা হচ্ছে 20% রয়েছে, ঠিক আছে। এবার এইটাকে বন্ধ করে দিন, 20%টাকে আমি বন্ধ করলাম। দেখি 20%-এর নিচে কে রয়েছে, 80%। দেখুন এটা হচ্ছে 20,
আর এটা হচ্ছে 80, তাই না? তো দেখুন এবার আমাকে দেখতে হবে যে প্রবলেমটা কী কারণের জন্য, প্রবলেমটা কি এই উইথের জন্য না এই ডিপলি আপনার এই বাটনের জন্য। এই সবগুলো আপনাদেরকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে বা দেখতে হবে বা বলতে পারেন ডিবাগ করতে হবে যে এই যে এখানটায় এনটা কেটে গেছে সেটা এক্স্যাক্টলি কী কারণে হয়েছে। তো চলুন আমরা জানি এখানে 20-র কোনো কাজ নেই, এখানে এনটা যেখানে কেটেছে সেটা হচ্ছে 80%-এর মধ্যে, তাই 80%-এর ভিতরে এবার আপনি আস্তে আস্তে করে ঢুকুন। দেখুন আমি 80%-এর ভিতরে গেলাম, লগ ইন এরিয়ার ভিতরে হোভার করলাম, সবগুলোর উপরে হোভার করুন একটু একটু করে। দেখুন এই ফর্ম থেকেও আপনার কেটে গেছে, তাই তো? এবার এক একটা ইন্ডিভিজুয়ালি এগুলোর উপর ক্লিক করুন। তো দেখুন এই সেকশনটার আমার কোনো কাজ নেই কারণ এটার উপরে কোনো কিছু ঘটেনি, এটারও আমার কোনো কাজ নেই কারণ এটার উপরে কোনো কিছু ঘটেনি। এবার আমরা এটার উপরে গেলাম, দেখুন এইটার সাথে কিছু একটা ঘটেছে, তাই না? তাই দেখুন এটার উইথ হচ্ছে, আমরা কীভাবে জানবো, জাস্ট এই ডিপটার উপরে ক্লিক করুন, দেখুন এটার উইথ হচ্ছে 12%, তাই না? এবার 12%-এর ভিতরে আরও ডিপলি যান। এবার দেখুন এই ডিপটা যেখানটাতে শুরু হয়েছে এটার সঙ্গে মিলিয়ে দেখুন তো, হ্যাঁ দেখুন দুখানা সেম জায়গায় রয়েছে, তাই না? বেশ, এবার তার মানে এটার জন্য কোনো কিছু না, আমাকে দেখতে হবে কোন জিনিসটা বাইরে বেরিয়েছে। এবার এই ডিপের ভিতরে ঢুকুন, দেখুন তো এখানে ইনপুট আর উপরেরটা এটার সঙ্গে ম্যাচ করান। দেখুন এখানে আপনি একটা পার্থক্য দেখতে পাচ্ছেন যে দেখুন ইনপুটের সাথে আর উপরের ডিপটার, দেখুন ইনপুটের প্যাডিংটা দেখুন বাইরে বেরিয়ে গেছে। একটু লক্ষ্য করুন এই জায়গাটা, তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এই যে ঠিক এই জায়গাটা লক্ষ্য করবেন, হ্যাঁ এই জায়গাটা লক্ষ্য করবেন, দেখবেন ইনপুটে যতটা না উইথ তার থেকে দেখবেন ওর প্যাডিংটা বাইরে বেরিয়ে গেছে। দেখুন এবার আমি আরেকবার হোভার করলাম, দেখুন ইনপুটের উপরে হোভার করছি, দেখুন এখানটাতে ইনপুটের যে প্যাডিংটা ওটা দেখুন এই ডিবের বাইরে বেরিয়ে গেছে, দেখেছেন? এই যে এই ডিবের বাইরে বেরিয়ে গেছে। তো এটা হচ্ছে আমার প্রবলেম। তো এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে, এটা হয়তো মনে হতে পারে যখনই বাইরে বেরিয়ে যাবে তাহলে হয়তো বক্স সাইজিং বর্ডার বক্স দিলে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না, এটা বক্স সাইজিং বর্ডার বক্স দিলে ঠিক হবে না। আপনি একবার ট্রাই করে দেখবেন এটা অ্যাকচুয়ালি কী কারণে হচ্ছে বলুন তো। কারণ এখানে স্পেসটা খুব কম, কারণ দেখুন এখানটাতে W44, W44, W12 এরা তিনজন রয়েছে কার মধ্যে, এই ফর্মের মধ্যে। এই ফর্মের আবার উইথ রয়েছে দেখুন 45%। তো এই কারণে এই জিনিসটা খুব ছোট জায়গায় পেয়ে গেছে, এই জন্য জিনিসটা এরকম হয়েছে। এবার আপনি একটু একটু করে টেস্টিং করুন, কারণ দেখুন আপনি এখানে যা খুশি তাই করতে পারেন, কারণ এটা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট। ইন্সপেক্ট এলিমেন্ট আপনাকে দেওয়াই হয়েছে টেস্টিং করার জন্য, কারণ এই ইন্সপেক্ট এলিমেন্টে চেঞ্জ করার পরে যেই মুহূর্তে আপনি রিফ্রেশ করবেন তখন কিন্তু ওই চেঞ্জেসটা সিএসএস এর মধ্যে গিয়ে পড়ে না, তাই না? কারণ ওই চেঞ্জেসটা আবার আপনার রিসেট হয়ে যায়। ইন্সপেক্ট এলিমেন্ট সাময়িকের জন্য আপনি চেঞ্জেস করলে কীরকম দেখাবে তার জন্য ইন্সপেক্ট এলিমেন্টকে দেওয়া, যেটা নিয়ে আমরা আগেও বিস্তারিত আলোচনা করেছিলাম। তাই দেখুন এবার এখান থেকে আমরা ফর্মের সাইজটা একটুখানি বাড়িয়ে দেখি কাজ হয় কিনা। তাই দেখুন ফর্মের উইথটাকে আমরা একটুখানি বাড়িয়ে দিলাম, দেখুন মনে করুন 55% করে দিলাম। দেখুন তো এবার ঠিকঠাক আছে নাকি, এবার প্যাডিংটা ওটার থেকে বেরিয়ে যাচ্ছে নাকি একবার দেখুন। দেখুন এই 44 নিয়ে আমার কাজ নেই, আমার W12কে নিয়ে কাজ। তো W12-এর ভিতরে যান, W12-এর ভিতর অর্থাৎ W12 আর লগ ইন বাটন দেখুন তো সেম জায়গায় রয়েছে নাকি, হ্যাঁ সেম জায়গায় রয়েছে। এবার দেখুন তো এই লগ ইন বাটন আর এই সাবমিট, ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট, দুটো সেম জায়গায় আছে নাকি। দেখুন পুরো প্যাডিংটাও কিন্তু সেম জায়গাতে থাকতে হবে, হ্যাঁ একটু ভালো করে লক্ষ্য করবেন, প্যাডিংটাও যাতে সেম জায়গাতে থাকে সেটাও আপনাকে দেখতে হবে। এবার ঠিকঠাক আছে। তো এবার দেখুন লগ ইনটাও আপনি দেখতে পাচ্ছেন, পাশাপাশি ওর স্পেসটাও আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তো এটা ছিল এই উইথের প্রবলেমের জন্য। তাহলে কার উইথ আমরা বাড়ালাম, দেখুন তো এই ফর্মের উইথটা আমরা বাড়িয়ে দিলাম, তাই তো? তাহলে এবার আমাকে কি করতে হবে, আমরা জাস্ট এখানটাতে করে দেবো, এখান থেকে জিনিসটাকে একবার কপি করুন, এখান থেকে রাইট ক্লিক করে এখানে কপি রুলসে ক্লিক করুন, ও সব কিছু ধরুন কপি করে এখানে নিয়ে চলে আসবে। দেখুন এ চলে আসলো। এবার আমরা জানি একটু এলোমেলো হয়ে গেছে, তাই প্রথম লাইনটা ঠিকঠাকভাবেই থাকে, তার পরের লাইন থেকে আর যে ব্র্যাকেটটা শেষ হয়েছে শিফট টিপে এখানে ক্লিক করুন, একটা ট্যাব প্রেস করুন, দেখুন পুরোপুরি ভিতরের দিকে চলে যাবে, হ্যাঁ এই যে দেখুন ঠিকঠাক হয়ে গেল। তো এবার দেখুন এবার আমরা এখানে কি চেঞ্জ করব, আমরা এখানটাতে এটা করে দিলাম, এটাকে করে দিলাম, আপনার এই ফ্লোট টোট কিছু লাগবে না, কারণ আমরা জানি এখানটাতে শুধুমাত্র আমাদের একটা জিনিস নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে 55%। ব্যাস দেখুন এটা হয়ে গেল, আমাকে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। সেভ করলাম, এইখানে আসলাম, এবার একটা রিফ্রেশে প্রেস করে দেখি তো। আচ্ছা দেখুন এখানে আমার একটুখানি ভুল হয়েছে, কারণ দেখুন অ্যাকচুয়ালি 768 পিক্সেলে আসার পরে উইথটা হওয়ার কথা বা পুরো ওয়েবসাইটটা দেখার কথা এরকম ধরনের, হ্যাঁ অ্যাকচুয়ালি আমি যেই মুহূর্তে এখন এখানে গিয়ে এন্টার প্রেস করলাম তখনই আমি এই ভিউটা দেখতে পারলাম, অ্যাকচুয়ালি ভিউটা আসবে এরকম। তো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কেন হয় দেখুন, এটা অ্যাকচুয়ালি আগে ফায়ারফক্সে এরকম হতো না। তো ফায়ারফক্সের রিসেন্ট আপডেটের পরে জিনিসটা আমাকে এখানটাতে পুরোপুরিভাবে বলে দিতে হয়, যেটা আমি ভেবেছিলাম আপনাদেরকে পরে এটাকে নিয়ে এক্সট্রা শেখাবো, কারণ এখানটাতে আপনার রেসপন্সিভ করার জন্য আপনাকে একটা ট্যাগ ব্যবহার করতে হয়, যেটা নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করতে চেয়েছিলাম। বাট এখন ফায়ারফক্সের যে রিলিজ রয়েছে সেখানটাতে আপনি ওই ট্যাগটা ব্যবহার করা ছাড়া আপনাকে রেসপন্সিভ মোড এরকম দেখাচ্ছে, তাই সেই কারণে চলুন আমরা এটাকে দিয়ে নিই। তো চলুন এটা নিয়ে আমি বলেই দিই। দেখুন রেসপন্সিভ যখন আপনি কোনো একটা ওয়েবসাইটকে করবেন তখন তার মানে কিন্তু এই নয় যে ওই ওয়েবসাইটটা বিভিন্ন ডিভাইসে খুব সুন্দরভাবে কাজ করবে।
তাই যাতে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করছেন যাতে সেই ওয়েবসাইটটা বিভিন্ন ডিভাইসে পুরোপুরি পারফেক্টলি কাজ করে, তার জন্য আপনাকে এখানে একটা মেটা ট্যাগ ইউজ করতে হয় বা মেটা ট্যাগ লিখতে হয়। তার নাম হচ্ছে ভিউপোর্ট। তার জন্য দেখুন আমি এখানে লিখলাম মেটা, এটা হচ্ছে আপনি বলতে পারেন একটা এমটি ট্যাগ, আর তাই সমস্ত ভ্যালুগুলো আমরা সব অ্যাট্রিবিউটের মাধ্যমে দেবো। কেমন? তাই দেখুন এখানে লিখতে হয় মেটা নেম ইকুয়াল টু ভিউপোর্ট, এটা লিখবেন ভিউপোর্ট, ঠিক আছে। তারপরে এখানে লিখতে হয় কন্টেন্ট বলে একটা আপনার অ্যাট্রিবিউট, কন্টেন্ট ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয় উইথ ইকুয়াল টু, অর্থাৎ কন্টেন্ট ইকুয়াল টু আর তার ভ্যালু হিসাবে আপনাকে আবার দিতে হবে উইথ ইকুয়াল টু। এখানে আর কোনো ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন আপনি দেবেন না, জাস্ট লিখে দেবেন যে উইথ ইকুয়াল টু ডিভাইস হাইফেন উইথ, এটা করে দেবেন। তারপরে কমা, এখানে স্পেস দেবেন একটা, দেবেন ইনিশিয়াল হাইফেন স্কেল ইকুয়াল টু 1.0, এটা করে দেবেন, ঠিক আছে। ডিভাইস এটা উইথ হবে, হ্যাঁ, WIDTH হবে। তো এইটার মানে কি, এইটা হচ্ছে আপনার রেসপন্সিভ ট্যাগও আপনি বলতে পারেন। তো এটার মাধ্যমে কি হয়, এটার মাধ্যমে যখন আপনি বিভিন্ন ডিভাইসে এই ওয়েবসাইটটা খুলবেন তখন এটা বোঝায় যে আপনি যদি এই ওয়েবসাইটটাকে একটা ট্যাবলেটের স্ক্রিনে খোলেন তাহলে এই ট্যাবলেটের স্ক্রিনের যে উইথ সেই উইথ অনুযায়ী যাতে ওয়েবসাইটটা পুরোপুরিভাবে জায়গাটা নেয়। তাই দেখুন সেই কারণে আমরা এখানে লিখেছি কন্টেন্টের মধ্যে উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, অর্থাৎ ওয়েবসাইটের যে উইথটা হবে টোটাল সেটা যেন ডিভাইসের উইথের সমান হয়, অর্থাৎ ওয়েবসাইটটা যাতে পুরোপুরি এই ডিভাইসের উইথ বরাবর খোলে। আর ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1.0 মানে হচ্ছে বাই ডিফল্ট ওয়েবসাইটটা 1.0 জুম নিয়ে যাতে থাকে, অর্থাৎ আমরা জুমটাকে ইনক্রিজও করতে পারি ডিক্রিজও করতে পারি, তাই বাই ডিফল্ট যে ওয়েবসাইটের জুমিং কন্ডিশন থাকে সেটা যেন সেট থাকে 1.0-তে, এটা বোঝায়, ঠিক আছে। আর তাহলে দেখুন আমরা কি কারণে লিখবো যে মেটা নেম ইকুয়াল টু ভিউপোর্ট, কন্টেন্ট ইকুয়াল টু উইথ ইকুয়াল টু ডিভাইস হাইফেন উইথ, আর ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু লিখবো 1.0। এটা লিখলেই আপনার পুরো জিনিসটা ঠিকঠাক হয়ে যাবে। এটাকে আপনারা বলতে পারেন মুখস্থ করে রাখবেন, কারণ যখনই আপনারা HTML এর স্ট্রাকচার করবেন HTML:5 লিখে তখন কিন্তু আপনার বাই ডিফল্ট এটা আসে না, তাই এটাকে আপনাকে ম্যানুয়ালিভাবে লিখতে হবে, তাই এটাকে একটু মনে রেখে দেবেন, কেমন। তাই দেখুন এইটা লেখার পরে তারপর আর দেখবেন আপনার কোনো প্রবলেম হবে না ফায়ারফক্সে এসে। আপনি যতই রিফ্রেশ করুন, আপনি যতই এটাকে ক্লোজ করে দিন, ক্লোজ করার পরে ধরুন এটাকে আমি বন্ধ করে দিলাম, এটাকে নতুন ট্যাবে ধরুন করলাম, এটাকে আবার এভাবে ওপেন করলাম, নতুন ট্যাবে খুললাম, তো তারপরে Ctrl+Shift+M প্রেস করুন, দেখুন আপনি সেম জায়গাটা এভাবে দেখতে পাচ্ছেন। এবার আপনি মোবাইলে চলুন তো, দেখা যাক মোবাইলে ঠিকঠাক কাজ করে নাকি। দেখুন মোবাইলেও ঠিকঠাক কাজ করছে, অর্থাৎ ওই মেটা নেম ইকুয়াল টু ভিউপোর্ট দেওয়ার পরে আপনার আর কোনো রকম কোনো প্রবলেম কিন্তু হবে না রেসপন্সিভের ক্ষেত্রে। আর এটা এই কারণেই দেওয়া হয় যাতে আপনার ওয়েবসাইটটা বিভিন্ন ডিভাইসে যেন সেম কাজ করে অ্যাজ এ রেসপন্সিভ ওয়েবসাইট হিসাবে, ঠিক আছে। কারণ আপনি যদি এটা না দেন তখন আপনার কী হবে বলুন তো, ধরুন আপনার ওয়েবসাইটটা আইফোনে খোলা হলো, দেখবেন কাজ করছে না, বা বিভিন্ন অন্যান্য হ্যান্ডসেটে খোলা হলো, দেখবেন কাজ করছে না। তাই এইটা সবসময় আপনাদেরকে দিতে হবে যাতে আপনার এই ওয়েবসাইটটা বিভিন্ন ডিভাইসে যাতে পারফেক্টলি কাজ করে। আর এটাও এখন আপনার বাই ডিফল্ট ফায়ারফক্সও করে দিয়েছে যে যদি আপনি এটা ইউজ করেন তাহলেই ও Ctrl+Shift+M করে যে রেসপন্সিভ ভিউটা আছে সেখানেও পারফেক্টলি দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। কিন্তু এটা আগে এরকম ছিল না, আগে আপনি মেটা ট্যাগ ছাড়াও অর্থাৎ এই মেটা নেম ইকুয়াল টু ভিউপোর্ট ছাড়াও এইখানে রেসপন্সিভটা খুব ভালোভাবে কাজ করতো। তো দেখুন আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি হচ্ছে আইপ্যাডে। তো দেখুন আইপ্যাডে আসার পরে আমাদের অ্যাকচুয়ালি জিনিসটা এরকম হবে, ঠিক আছে, জিনিসটা এরকম হওয়ার কথা। তাই আমরা যেটা লিখেছি সেটাকে বাদ দিয়ে দিই, হ্যাঁ, কারণ আমাদেরকে আবার একটু প্রথম থেকে জিনিসটা করতে হবে। তো আমরা এটা করব যে @media only screen and max with এটা যখন আসবে আমরা দেখুন তো responsive.cssটাকে ঠিকঠাক করে অ্যাড করেছি তো, হ্যাঁ responsive.css। তো চলুন এইখানে আমাদেরকে CSSগুলো লিখতে হবে, চলুন দেখা যাক। তো এবার এইখানে আসার পরে দেখুন আমাদের পুরো ওয়েবসাইটটা এরকমভাবে এলোমেলো হয়ে গেছে। এবার এখান থেকে আমাদেরকে পুরো দেখতে হবে যে কিভাবে কি করলে সব কিছু ঠিকঠাক হয়। সবার প্রথমে হেডার এরিয়াটাকে চুজ করলাম, দেখুন আমি আরেকবার দেখাই, F12 প্রেস করলাম, তারপরে এইটাকে ধরার জন্য আমরা এটার উপর রাইট ক্লিক করেও ধরতে পারি, বা আমরা এটায় ক্লিক করলাম, তারপরে দেখুন বিভিন্ন ট্যাগের উপরে জাস্ট হোভার করুন, আপনার কোনটা দরকার, আপনার পুরোটা দরকার, তাই পুরোটাই উপরে হোভার করুন। তাই দেখুন এবার আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার কার জন্য প্রবলেমটা হচ্ছে। দেখুন এখানে কন্টেনার রয়েছে, কন্টেনারের মধ্যে বাই ডিফল্ট একটি আপনার মার্জিন দেওয়া থাকে, যেটা মার্জিন অটো করি, বা এটা বাই ডিফল্ট উইথ দেওয়া থাকে, ঠিক আছে। কন্টেনারটাকে আমরা পরে দেখছি। তো এটার মধ্যে দেখুন উইথ 20% রয়েছে, এটাকে একটুখানি মিনিমাইজ করে দিন, আর এই WAT-টাকেও মিনিমাইজ করে দিন। আমরা সব ছোট ছোট করে দেখব, এটা হচ্ছে উইথ 20, এটা হচ্ছে উইথ WAT, তাই না। দেখুন এবার এটার মধ্যে দেখুন ফেসবুকের লোগোটা অনেকটা বড় দেখাচ্ছে, তাই না।
তাই আমাদেরকে প্রথমত এটা করতে হবে যে এই যে ফেসবুকের লোগোটা রয়েছে এটার একটু সাইজটাকে কমাতে হবে। তাই চলুন সবার প্রথমে W20-র মধ্যে গেলাম, যাওয়ার পরে এই যে লোগো এরিয়া এটা ঠিকঠাকভাবে রয়েছে, লোগো এরিয়ার ভিতরে যে ইমেজটা রয়েছে ওটার উপরে ক্লিক করুন, দেখুন এটা অনেকটা বড় রয়েছে তাই না। এবার আমরা কি করব, এবার আমরা এটার একটা সিএসএস দেব। তাই বাই ডিফল্ট দেখুন তো এই ইমেজের জন্য কি কোনো সিএসএস দেওয়া রয়েছে, না দেওয়া নেই কিন্তু। তাই এবার আমরা কাস্টমলি এটা দিতে পারি। তাই আমরা বলতে পারি হেডার এরিয়ার ভিতরে যে লোগো এরিয়া রয়েছে তার ভিতরে যে ইমেজ রয়েছে তাকে ধরো। তো এটাকে আমরা এখান থেকে এভাবে করতে পারি। দেখুন এটার উপর আমরা ডাবল ক্লিক করলাম, আমরা জানি এই ক্লাসটাকে নিতে হবে তাই তো। তাই দেখুন এই হেডার এরিয়ার উপরে ডাবল ক্লিক করুন, দেখুন পুরোটা চুজ হয়ে গেল, কপি করুন। তাই এবার এখানে লিখুন যে ডট হেডার এরিয়া তারপরে স্পেস, তার ভিতরে দেখুন তো কে রয়েছে, যে লোগো এরিয়া, ডাবল ক্লিক করুন, দেখুন লোগো এরিয়া চুজ হয়ে গেল। তারপরে দেখুন এখানে লিখে দিন যে ডট লোগো এরিয়া তারপরে স্পেস দিন, তারপরে দেখবেন তার ভিতরে কে ইমেজ, তাই তো। তাই আপনি এই IMG এটা লিখুন, লেখার পরে এখানে বলে দিন যে এটার উইথ হবে মনে করুন 200 পিক্সেল, এটা দিয়ে দেখুন তো কেমন হয়। আর হাইটটা আপনার অটো বাই ডিফল্ট নেবে। এখানে গেলাম, আমরা একবার রিফ্রেশে প্রেস করি, হ্যাঁ রিফ্রেশে প্রেস করলাম, দেখুন তো এটা নিয়েছে নাকি না। দেখুন এখানে ইমেজের উপরে ক্লিক করুন তো, দেখুন ইমেজটা নেয়নি। তার মানে নিশ্চয়ই আমরা দেখুন সিএসএসটা লিখেছি বাট এটা পড়ছে না। তার মানে আমাদের অনেকগুলো কন্ডিশন এখন মাথায় আসতে হবে, যে নয় আমি রেসপন্সিভ ডট সিএসএসটাকে ঠিকঠাকভাবে লিঙ্ক করিনি, বা এমন হতে পারে কোনো জায়গায় স্পেলিং মিস্টেক করেছি, বা অন্যান্য কিছু হতে পারে। চলুন আমরা ডিবাগ করি, আমাদেরকে এগুলোই শিখতে হবে, ডিবাগ করা। কোনো কিছু না হলেই আমরা খালি তল্লাশি করব যে কেন জিনিসটা হয়নি, ঠিক আছে। তাই কোনো কিছু না হলেই সর্বপ্রথম আমাদেরকে তল্লাশি শুরু করতে হবে যে কেন জিনিসটা হলো না। আপনি অবশ্যই পারবেন, কারণ দেখুন এই জিনিসটা আপনি সলভ করতে পারবেন, অন্য কেউ কিন্তু সলভ করতে পারবে না। তাই একটুখানি ধৈর্য নিয়ে দেখবেন, দেখবেন অবশ্যই হবে। চলুন দেখা যাক যে কেন আমাদের এটা হয়নি। তো সবার প্রথম আমরা চলে যাই হচ্ছে ফাইল নেমের মধ্যে, হ্যাঁ, যে আমরা কেন এখানে জিনিসটা হয়নি। দেখুন তো আমরা ক্লাস 62 এর মধ্যে রয়েছি, আর এখানেও আমরা দেখুন তো সব ফাইলগুলো দেখুন তো 62 এর মধ্যে রয়েছে। দেখুন এখান থেকে পাথ দেখতে পাচ্ছেন তাই না, এটাও 62 এর মধ্যে রয়েছে। এবার আমরা যখন এইখানে এটা দিলাম যে এই যে এইটা, তাই তো, দেখুন লিঙ্ক রেল ইকুয়াল টু স্টাইল শিট href ডাবল কোটেশনের মধ্যে সিএসএস এর মধ্যে রেসপন্সিভ ডট সিএসএস। চলুন ফাইল নেমটা দেখি ঠিকঠাকভাবে দিয়েছে নাকি। তো আমরা এটাকে করলাম, করার পরে আমরা রেসপন্সিভ ডট সিএসএস একবার ক্লিক করি, F2 প্রেস করলাম, Ctrl+A Ctrl+C করে এইখানটাতে জাস্ট Ctrl+V করে দিলাম, এই যে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এবার এটার আগে জাস্ট সিএসএস রয়েছে। এবার চলুন রিফ্রেশ করে দেখি এটা আসছে নাকি, না আসছে না। তার মানে ফাইলের নাম পুরোপুরি ঠিকঠাকভাবে দিলাম, তার মানে নিশ্চয়ই আমরা এই রেসপন্সিভ ডট সিএসএস এর ভিতরে কোনো একটা কিছু ভুল করেছি। তো দেখুন তো আমরা কি করেছি, দেখুন এখানটাতে কোনো স্পেলিং মিস্টেক আছে নাকি, দেখুন @media only screen and তারপরে max -width 768 পিক্সেল, ঠিক আছে, এটা আমরা করেছি। তারপরে দেখুন এখানটাতে ডট হেডার এরিয়া, ডট লগ ইন এরিয়া, ডট ইমেজ বা শুধু ইমেজ, দেখুন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। তার মানে দেখুন এগুলো সব কিছু ঠিকঠাক আপনি দেখলেন। তারপরে যদি এগুলোও না মেলে তখন আরেকবার একটা জিনিস করবেন, আমাদের মেন প্রজেক্টে গিয়ে আমরা একবার Ctrl+F5 করব। অনেক সময় কি হয় F5-এ বা শুধুমাত্র রিফ্রেশে কাজটা হয় না, আমাদেরকে হার্ড রিফ্রেশ করতে হয়, বা Ctrl+F5 করলে দেখা গেল জিনিসটা ঠিকঠাকভাবে হয়ে যাবে। তো চলুন আমরা একবার এখানে গিয়ে একবার Ctrl+F5 প্রেস করি। দেখুন যখনই আমরা Ctrl+F5 প্রেস করলাম, দেখুন এবার রেসপন্সিভ ডট সিএসএসটা দেখুন চলে এসেছে, হ্যাঁ এই যে দেখুন এখানটাতে দেখুন চলে এসেছে। তাই অবশ্যই কোনো সময় যদি না হয় আগে Ctrl+F5 করে নেবেন, তাহলে দেখবেন চলে এসেছে। এবার দেখুন এটা 200 পিক্সেল অনেকটা বড় হয়ে গেছে, আমাদেরকে আরও কমাতে হবে। এবার আমরা জাস্ট ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে কমাবো। এখানে ক্লিক করুন, এখানে জাস্ট ডাউন অ্যারো কিটা প্রেস করে ধরে রাখুন, দেখুন হ্যাঁ এইটা ঠিকঠাক আছে, ঠিক আছে। তাই দেখুন 130 পিক্সেল এটাকে করে দিলাম, তাহলে এটার উইথটা হবে 130, ঠিক আছে বেশ। আর এবার এখানে এসে আমরা দেখুন তো এটাকে আরেকটুখানি নিচে নামালে ভালো হয়, তাই তো, কিন্তু না এখন আমরা সেটা করব না। তার আগে আমরা এই পার্টটাকে ঠিকঠাক করি। দেখুন আমাদের W20-র পার্টটা শেষ হয়ে গেল, এটাকে বন্ধ করে দিলাম। তাই দেখুন এখান থেকে আমরা এবার W80টাকে খুলে দিলাম, ঠিক আছে, এটাকে দেখুন আমি এক্সপ্যান্ড করে নিলাম। এবার তার ভিতরে এটা হচ্ছে আপনার W80, যেটা হচ্ছে আপনার 80% জায়গা নিয়ে রয়েছে, ঠিক আছে। তার মধ্যে লগ ইন এরিয়ার ভিতরে ঢুকলাম, দেখুন ফর্মটা খুবই ছোট হয়ে রয়েছে, দেখেছেন এখানে। তাই দেখুন এবার আমরা একটা কাজ করি, আমরা সবার প্রথম ফর্মটাকে একটু উইথটা বাড়াই, হ্যাঁ ফর্মের উইথটাকে আমরা একটুখানি বাড়িয়ে দিলাম। এই দেখুন ফর্মের উইথটা বাড়ানোর সাথে সাথে দেখুন জিনিসটা পুরোপুরিভাবে মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, ঠিক আছে। তাই ফর্মটাকে আপনি করে দিন 70%, ঠিক আছে।
বেশ, তাহলে এবার দেখুন তো, এবার দেখুন ফর্মের জন্য অলরেডি কিন্তু স্টাইল ডট সিএসএস এ সিএসএস লেখা রয়েছে। তাই আমরা এবার কি করব, আমরা জাস্ট এখান থেকে এটাকে রাইট ক্লিক করে আপনি এটা করে দিন কপি রুলস করে দিন, বা কপি সিলেক্টরও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা কপি সিলেক্টর করে দেখি, কপি সিলেক্টর করলাম, এর মধ্যে আসলাম, জাস্ট পেস্ট করে দিলাম। দেখুন এটা শুধুমাত্র সিলেক্টরটা পেস্ট হলো। এবার স্পেস দিয়ে জাস্ট আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম, করার পরে এইখানে এসে আমরা কি করব, আমাদের কোন জিনিসটা চেঞ্জ করতে হবে, এই উইথ 70% এটাকে নিতে হবে, তাই না? এইটার উপর রাইট ক্লিক করুন, করার পরে দেখুন কপি ডিক্লারেশন রয়েছে, কপি ডিক্লারেশন করুন, তারপরে এইখানে এসে কন্ট্রোল ভি করে দিন। দেখুন এবার আমরা যদি এইখানে যাই, রিফ্রেশে প্রেস করি, দেখুন পুরোপুরি ঠিকঠাক, তাই না? তাই দেখুন এইটুকু আমাদের হয়ে গেছে। এইবার আমার মনে হচ্ছে ইমেজটা যদি একটু বড় হতো তাহলে হয়তো ভালো হতো, তাই না? তাই চলুন আবার আমরা ইমেজে চলে যাই। তার জন্য WT-টাকে বন্ধ করে দিন, WT-টাকে খুলে দিন, তারপরে লোগো এরিয়া, তারপরে ইমেজের জন্য অলরেডি আমরা স্টাইল করেছি, এটাকে জাস্ট আরেকটুখানি বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এটাকে মনে করুন 150 পিক্সেল করে দিলাম। বেশ, এটাকে 150 পিক্সেল করে দিন, এইটাকে করে দিলাম 150 পিক্সেল। বেশ, এবার ইমেজটার একটুখানি মার্জিন দরকার। দেখুন তো লোগো এরিয়ার মধ্যে আমরা কিছুটা মার্জিন দিয়েছিলাম, দেখুন মার্জিন টপ 7 পিক্সেল, তাই না? তাই এবার আমরা একটা কাজ করি, যদি এই লোগো এরিয়ার মার্জিনটাকে আমি আরেকটু বাড়িয়ে দিই, দেখুন 15 পিক্সেল করে দিই, তাহলে খুব সুন্দর দেখাচ্ছে জিনিসটা। বেশ, তাহলে এবার এখান থেকে আমাদের এই সিলেক্টরটাকে কপি করতে হবে, এটাকে রাইট ক্লিক করুন, কপি সিলেক্টরে ক্লিক করুন, ঠিক আছে? তারপরে এইখানে এসে এটার নিচে একটা এন্টার প্রেস করে কন্ট্রোল ভি করে দিন, লোগো এরিয়া হয়ে গেল। এবার এর ভিতরে আমরা শুধুমাত্র কোনটাকে চেঞ্জ করব, দেখুন এই যে এইটা দরকার, মার্জিন টপ, তাই না? এটাকে রাইট ক্লিক করুন, জাস্ট কপি ডিক্লারেশনে ক্লিক করুন, এখানে আসুন, পেস্ট করে দিন, দেখুন হয়ে গেল। কতটা সোজা দেখুন। বেশ, আমাদের এই হেডার পার্টটুকু শেষ। এবার আমরা নিচের পার্টটা আসি, এইটাতে। এটাতে কি হয়েছে দেখুন তো, চলুন দেখা যাক। দেখুন যখন এই মোডে আসলো, এই মোডে আসার পরে ফর্মটা মোটামুটি ঠিকঠাকই আছে, শুধুমাত্র দেখুন ছবিটা বাইরে বেরিয়ে গেছে, তাই না? এবার ছবিটা বাইরে বেরোনোর নির্দিষ্ট একটা কারণ রয়েছে, কিন্তু সবসময় মনে রাখবেন কোনো সময় যদি এমন হয় যে ছবিটা বাইরে বেরিয়ে গেছে, তখন এটা মনে রাখবেন যে উইথের থেকে ছবিটা বাইরে বেরিয়ে গেছে, কারণ আমরা ছবির উইথটা 100% দিইনি। এই কারণ দেখুন এইখানে কিন্তু কোনো ছবির উইথ দেওয়া ছিল না, আর এখানে কিন্তু আমাদের যে ডিপের মধ্যে ছবিটা রয়েছে সেটা কিন্তু 50%, আর এই ডান দিকের ডিপটাও 50%। মানে আমি বোঝাতে চাইছি যে এটাও হচ্ছে আপনার 50%, এটাও 50%। এবার এই 50%-এর মধ্যে যে ছবিটা রয়েছে এটার কিন্তু আমরা কোনো উইথ বলে দিইনি। উইথটা যদি আমরা পার্সেন্টে বলে দিতাম যে উইথটা হচ্ছে এত পার্সেন্ট, তাহলে কিন্তু ও এই ডিভের অনুযায়ী কিন্তু উইথটাকে সাইজটা নিত। এবার যেহেতু আমরা বলে দিইনি, সেই কারণে জিনিসটা এরকম হয়েছে। তাই চলুন এবার আমরা এটাকে ইন্সপেক্ট করলাম, আমরা F12-এ প্রেস করলাম, ইন্সপেক্ট এলিমেন্টটা খুলে যাবে। দেখুন এখান থেকে F12 প্রেস করলাম, আমরা একটুখানি নিচে আসলাম যাতে এই অংশটাকে দেখতে পারি। এবার আমরা জাস্ট দেখুন এই সিলেক্টরটাকে ক্লিক করে আমরা জাস্ট ছবিটার উপরে ক্লিক করলাম, দেখুন একবারে ডাইরেক্টলি ছবিটা চুজ হলো, তাই না? আপনি যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখুন, যদি ভেঙে ভেঙে দেখার চেষ্টা করেন তাহলে এটা হচ্ছে আমাদের 50%, এটা হচ্ছে 50%। এবার এই 50%-এর মধ্যে দেখুন ছবিটা বাইরে বেরিয়ে গেছে, তাহলে দেখুন তো ছবিটা কোথায় রয়েছে। উপরেরটা হচ্ছে ফেসবুক হেল্প, এই যে এটা হচ্ছে ফেসবুক হেল্প, আর নিচেরটা হচ্ছে কানেক্টিং পিপল। এটার মধ্যে গিয়ে দেখুন যখন ইমেজের উপর আপনি ক্লিক করছেন, দেখুন ইমেজের মধ্যে কিন্তু বাই ডিফল্ট কোনো উইথ দেওয়া নেই, ঠিক আছে? এবার আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে এই যে সিলেক্টরটা রয়েছে এটাকে কপি করি, রাইট ক্লিক করে আমি এখানে কপি সিলেক্টর করলাম, করার পরে আমি এইখানে আসলাম, এখানে আসার পরে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এবার এর ভিতরে এসে আপনি এখানে করুন তো উইথ, আপনি করে দিন 100%, যাতে এই ইমেজটা যেই ডিভের মধ্যে রয়েছে তার যতটা উইথ, ইমেজের উইথটাও যেন সেই মতো করে হয়, ঠিক আছে? দেখুন এটাকে আমরা করে দিলাম উইথ 100%। এবার আমরা এখানে এসে এবার রিফ্রেশে প্রেস করি, দেখুন হলো না। এবার দেখুন আমরা এখানে এটা করেছি, তার সত্ত্বেও দেখুন এটা হলো না। আমরা একবার কন্ট্রোল F5 প্রেস করে দেখি, না কন্ট্রোল F5 প্রেস করেও হয়নি, তার মানে নিশ্চয়ই কোনো একটা কিছু ভুল হচ্ছে। দেখুন আমরা এটার ভিতরে আসলাম, এবার দেখুন আমরা একটু ভেঙে ভেঙে জিনিসটা নিই। এটা হচ্ছে 50%, ও এতটুকু জায়গা নিয়েছে, তার মধ্যে রয়েছে এই 50%-এর ভিতরে রয়েছে ফেসবুক হেল্প। দেখুন 50% যতটুকু জায়গা নিয়েছে উইথ অনুযায়ী, ফেসবুক হেল্পও কিন্তু ততটুকুই জায়গা নিয়েছে, ঠিক আছে? তারপরে গেলাম কানেক্টিং পিপল, দেখুন কানেক্টিং পিপল আর W50, দেখুন তো উইথ অনুযায়ী ঠিকঠাক কিনা, হ্যাঁ ঠিকঠাক। এবার দেখুন তো কানেক্টিং পিপল ইমেজ, দেখুন এটা কিন্তু সেম হচ্ছে না, ইমেজটা কিন্তু বেরিয়ে গেছে, তাই না? তাই আমাদেরকে ইমেজটাকে ঠিকঠাক করতে হবে। এবার দেখুন আমরা ইমেজের তো উইথ 100% দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও কেন ইমেজটা বাইরে চলে গেছে দেখুন। যেই মুহূর্তে আপনি ছবির উপরে হোভার করছেন, দেখুন ইমেজের উপরের দিকে আর বাঁ দিকে একটা মার্জিন রয়েছে, দেখতে পাচ্ছেন? ঠিক এই কারণে, অর্থাৎ মার্জিনের কারণে ও পুরো এখান থেকে সরে এসেছে। তাই চলুন তো আমরা এবার মার্জিনটাকে কমিয়ে দেখি কেমন হয়। তাই আমরা ইমেজের উপর ক্লিক করলাম, মার্জিন লেফটটাকে আমরা একটু কমিয়ে দেখি, মার্জিন টপ রাইট বটম লেফট, দেখুন 45 পিক্সেল করা আছে, এটাকে আপনি 0 পিক্সেল করে দিন। দেখুন এখন ইমেজটা পুরোপুরিভাবে 100% নিয়েছে না, দেখুন এটার সাথে এটা দেখুন পুরোটা সেম,
তাই না? এবার আমরা ইমেজের সাইজটা 100% থেকে অল্প অল্প করে কমিয়ে আনবো। এই যে দেখুন কমিয়ে আনছি, বেশ এইটা মোটামুটি ঠিকঠাক আছে 90%। তাহলে দেখুন ইমেজের উইথটা হবে 90%, আর এই ইমেজের যে একটা লেফট মার্জিন ছিল সেটাকে আমাকে বাদ দিতে হবে। দেখেছেন? অবশ্যই মনে রাখবেন যে যদি একটা জিনিস হয়ে থাকে সেটা অবশ্যই আপনি style.css-এ ওই পার্টিকুলারলি এলিমেন্টের জন্য যে স্টাইলটা দিয়েছেন তার কারণেই হয়েছে, তাই সেটাকেই আপনাকে একটু রেকটিফাই করতে হবে, একটু ধৈর্য নিয়ে। দেখুন আমরা এখানে কি করলাম, আমরা যদি আরেকবার রিফ্রেশে প্রেস করি, দেখুন জিনিসটা কি দেখতে পারলাম যে এই যে ছবিটা যেই ডিভের মধ্যে রয়েছে তার থেকে ছবিটা বাইরে বেরিয়ে গেছে। তাহলে যাতে বাইরে বেরিয়ে না যায় তার জন্য আমরা ছবিটার মধ্যে কি করেছিলাম, উইথ 100%, দেখলাম তারপরেও কোনো কাজ হলো না, তখন দেখলাম তাহলে কি কারণে ছবিটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তারপরে ভালোভাবে দেখতে গিয়ে দেখলাম যে ইমেজের মধ্যে দেখুন একটা হলুদ এরিয়া রয়েছে, মানে কারণ ইমেজটাকে আমি বাদিক থেকে ঠেলেছি, এই কারণে ইমেজটা দেখুন বাইরে বেরিয়ে গেছে। তাই ওই ঠেলা জিনিসটাই আমাকে বাদ দিতে হবে, অর্থাৎ মার্জিনটাকে আমাকে 0 করতে হবে। এবার মার্জিনটাকে 0 করার ফলে তো আমাদের কাজটা ঠিকঠাক হয়ে গেল, ও দেখুন আর ডিবের বাইরে যাচ্ছে না। এবার যাতে আমি ইমেজটাকে আরও ভালোভাবে দেখতে পারি তার জন্য ইমেজের উইথটা 100% থেকে একটু কমিয়ে মোটামুটি 90%-এ নিয়ে আমি চলে আসলাম, যাতে আমি ঠিকঠাকভাবে ইমেজটাকে ভিউ করতে পারি। কেমন? তাই দেখুন এইটা করে দিলাম আমি হচ্ছে 90%, আর এটা হয়ে যাবে 0, তাই তো? তাই আমরা এই ইমেজের মধ্যে যে এই প্রপার্টিটা রয়েছে এটাকেও আমরা এখান থেকে নিয়ে নিই, রাইট ক্লিক করে কপি ডিক্লারেশন, আমরা এখানে আসবো, এখানে আসার পরে জাস্ট কন্ট্রোল ভি করে দিলাম, আর এটাকে আমরা করে দেব 90, তাই তো? বেশ, এটাকে সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন পুরোপুরিভাবে ঠিকঠাক আছে, তাই না? এবার আপনারা কি করবেন, আপনারা একটুখানি এই যে হেডিংয়ের সাইজগুলো আছে না এগুলোকে একটু কমিয়ে নেবেন। দেখুন এটা অনেকটা বড় লাগছে, আপনি এই হেডিংয়ের সাইজটা একটু কমিয়ে দেবেন, এই হেডিংয়ের সাইজটা একটু কমিয়ে দেবেন, এইটার একটুখানি সাইজটা কমিয়ে দেবেন, ঠিক আছে? তাতে আরও দেখতে আপনার একটু ধরুন ভালো লাগবে। বা এই ফন্টের সাইজগুলো একটুখানি ধরুন কমিয়ে আনলেন, এতে ভিজুয়াল একটুখানি ধরুন ভালো লাগলো, এটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম, হ্যাঁ, এটাকে রেকটিফাই করাটা। তাই দেখুন আমাদের ট্যাবলেটের জন্য কিন্তু পুরোপুরিভাবে ঠিকঠাক, মানে ট্যাবে আপনি পুরোপুরিভাবে ডিজাইনটা ভালোভাবে দেখতে পারবেন। চলুন এবার আমরা ফোনে দেখি। হ্যাঁ, এবার আমরা দেখুন ফোনে গেলাম, এখান থেকে আমি করে দিলাম এই যে এইটাকে, দেখুন এইখানে আসার পরেও জিনিসটা সেম। এবার দেখুন ফোনে আসার পরে কখনো আমরা ডিজাইনটাকে এরকমভাবে 50% করে ভাগ করব না, কারণ ফোনে আসার পরে যদি আমরা 50% করি সেগুলো জায়গা বিশেষ দেখুন এলোমেলো হয়ে যাবে, কারণ এটাকে 50% এটাকে 50% করা যাবে না। তাই তখন আমরা কি করব, ফোনে আসার পরে আমরা এটাকে করতে পারি শুধুমাত্র ফেসবুক লোগোটাকেই 100% জায়গা দিয়ে দেবো, আর ঠিক তার নিচে ফর্মটাকেও আমরা 100% জায়গা নিয়ে দেবো, এরকম করে দেবো। আর ঠিক এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রে যখন আমরা এটার ক্ষেত্রে আসবো তখন আমি আবার বিস্তারিত বলবো। তাই এক্ষেত্রে দেখুন আমরা ফেসবুকের ইমেজটাকে আমরা 100% জায়গা দেবো, তারপরে ফেসবুকের লোগোটাকে মাঝখানে নিয়ে চলে আসবো, আর এটাকেও ঠিক তাই। চলুন আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এবার আমরা দেখুন আমাদের কোন স্ক্রিনের জন্য লিখতে হবে, দেখুন তো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে দেখুন 414 জন্য আমাকে লিখতে হবে, তাই তো? তাই এখান থেকে জাস্ট আমরা এইটুকুকে কপি করে নিলাম, এখানে আসলাম, জাস্ট কন্ট্রোল ভি করলাম, এখানটাতে আপনি লিখে দিন 414 পিক্সেল, এটার ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিন, এইখানে আসুন, আসার পরে চলুন এবার আমরা এটাকে করি। করার পরে যখন আমরা এইখানে আসবো আমরা F12 প্রেস করব, করার পরে জাস্ট আমরা এটার উপরে প্রেস করলাম, হ্যাঁ, এই যে এটার উপরে প্রেস করলাম, আসার পরে দেখুন তো এটা রয়েছে 20%, এটা রয়েছে 20%, তাই তো? তাই এবার আমরা করে দেব এই 20টাকে ধরলাম, তো দেখুন এই 20টা এখন গ্লোবাল 20 রয়েছে, হ্যাঁ, তো এইটাকে আমরা কপি করব না। এবার আমরা একটা কাজ করব, আমরা এইখানে আসার পরে এই 20টাকে আমি ম্যানুয়ালি করব। তো দেখুন আমরা কেন এটাকে গ্লোবালি চেঞ্জ করব না, কারণ গ্লোবালি যদি আমি এই W20টাকে এখান থেকে যদি কপি সিলেক্টার করলাম, আমি যদি এখন এটাকে যদি এভাবে পেস্ট করি তাহলে কি হবে বলুন তো, আমি যদি এই নিচের দিকেও যদি কোনো 20% ব্যবহার করে থাকি না, সেটাও আপনার ধরুন 50% বা 100% হয়ে যাবে, কিন্তু আমি তো সেটা চাই না। আমি চাইছি পার্টিকুলারলি যাতে এই এরিয়াটার 20%ই যাতে 100% হয়। তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমি তো এই W20টাকে এখানে নেবই, এই যে দেখুন W20টাকে এখানে নিলাম, এবার W20টা স্পেসিফিক্যালি কার মধ্যে রয়েছে সেটা আমি বলে দেবো। ওটা কার মধ্যে রয়েছে দেখুন তো, এই হেডার এরিয়ার ভেতরে, দেখুন আমি হেডার এরিয়াটাকে চুজ করলাম, এখানে লিখলাম ডট হেডার এরিয়ার ভেতরে যে W20 রয়েছে সেইটা। তো দেখুন এবার আপনি এই W20টাকে জাস্ট কি করবেন, W20টার কোনটাকে চেঞ্জ করবেন, এই যে W20টার জাস্ট উইথটা চেঞ্জ হবে, হ্যাঁ, উইথটা কত হয়ে যাবে 100%, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম আমি এখানে লিখে দিলাম উইথ 100% করে দিলাম, বেশ। এবার দেখুন তো তখন কি আর ফ্লোটের প্রয়োজন হবে না, তাহলে আপনার ফ্লোট কি হয়ে যাবে, ফ্লোট নান হয়ে যাবে, তাই না? ফ্লোট করে দিন নান,
ঠিক আছে, চলুন তো দেখা যাক এবার আমাদের এটা কাজ করে নাকি। এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এটা কিন্তু কাজ করলো। আপনি যদি এখন এই W20টার উপরে ক্লিক করেন তাহলে দেখুন এই W20 স্টাইলটা এখন নিচ্ছে কোথা থেকে, এই যে responsive.css এর দেখুন এটার থেকে নিচ্ছে। এটার উইথ 100% হয়ে গেছে, ফ্লোট নান হয়ে গেছে, আর বাকি যে style.css এর যে আপনার W20 ছিল সেটার থেকে দেখুন উইথটাও কেটে গেছে, ফ্লোটটাও কেটে গেছে, শুধুমাত্র এই style.css এর বক্স সাইজিংটা নিচ্ছে আপনার style.css থেকে। ঠিক আছে, বেশ। তো দেখুন এটা আমরা সাকসেসফুলি করে নিলাম। এবার ঠিক সেম ওয়েতে আমরা W80টাকেও করে নিই। হ্যাঁ, তাই দেখুন আমরা জাস্ট এখান থেকে এই হেডার এরিয়ার বা আপনি এটা করতে পারেন, আমি এখানে এন্টার প্রেস করলাম, জাস্ট এটাকে পুরোপুরিভাবে সিলেক্ট করলাম। দেখুন এখান থেকে সিলেক্ট করাটাকে শুরু করলাম। হ্যাঁ, এতটুকু শেষ করলাম, কন্ট্রোল D। এবার W20টাকে কত করবেন, W80। এটার ক্ষেত্রেও ঠিক সেম হবে। দেখুন W80 এর ক্ষেত্রে কী ছিল, W80 এর ক্ষেত্রে ছিল আপনার উইথ 80%, ফ্লোট লেফট। আমরা চাইছি উইথটা হবে 100%, ফ্লোট হবে নান। দেখুন এটাই করলাম, সেভ করলাম, এইখানে আসলাম, দেখুন এটা এখন এরকম হয়ে গেছে, তাই না? বেশ, এবার আমরা চলুন এই প্রথম W20টাকে ঠিকঠাক করি। প্রথম W20-র মধ্যে যখন আপনি যাবেন, W20-র ভিতরে ঢুকলাম, লোগো এরিয়া দেখুন ঠিকঠাক রয়েছে। লোগো এরিয়ার ভিতরে আপনার উপরের মার্জিনটা কি আর দরকার রয়েছে? মোস্ট প্রবাবলি দরকার হবে না, তাই লোগো এরিয়ার ভিতরে মার্জিনটাকে ফার্স্ট অফ অল আপনি বন্ধ করে দিন। তাই এখান থেকে এটাকে আপনি কপি আপনার সিলেক্টর করুন, এখানে আসুন, এখানে আসার পরে আপনি এখানটাতে পেস্ট করে দিন, তারপরে এর ভিতরে যাওয়ার পরে জাস্ট এখান থেকে এটাকে করুন কপি ডিক্লারেশন, এটাকে নিয়ে আসুন, আর জাস্ট মার্জিন টপ এটাকে 0 করে দিন, হয়ে গেল। আচ্ছা বেশ, এখানে রিফ্রেশে প্রেস করুন, দেখুন আর মার্জিনটা নেই। এবার আমরা কি করব, এবার আমরা এই ইমেজটা যেটা রয়েছে সেটাকে আমরা টেক্সট লাইন সেন্টার করব, কেমন? তাই দেখুন এখানে এটা রয়েছে, এখান থেকে জাস্ট এই সিলেক্টরটাকে রাইট ক্লিক করে কপি সিলেক্টর করুন, করার পরে আপনি এইখানে আসুন, আসার পরে আপনি এন্টার প্রেস করে এটা দিয়ে দিলাম, এটাকে জাস্ট করে দিলাম যে টেক্সট হাইফেন অ্যালাইন কোলন সেন্টার, এটা করে দিলাম। বা লোগো এরিয়াটাকে আপনি টেক্সট লাইন সেন্টার করে দিন, তাহলেই হবে, এটা আর লাগবে না। দেখুন আপনারা এটাকে জাস্ট লোগো এরিয়াটাকে আপনি করে দিন যে টেক্সট হাইফেন অ্যালাইন সেন্টার। হ্যাঁ, এটা করে দিন, এটাকে সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এটা এখন মাঝখানে চলে এসছে। তো এইবার আমরা একটা কাজ করতে পারি, লোগো এরিয়ার নিচে একটুখানি মার্জিন ক্রিয়েট করব, হ্যাঁ, যাতে দেখতে ভালো লাগে। তাই আমরা এখানেই করে নিই যে মার্জিন হাইফেন বটম, এখানে করে দিন 10 পিক্সেল, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে, 13 পিক্সেল করে দিলাম। তাহলে দেখুন আমি এখন লোগো এরিয়ার মধ্যে এটাকে জাস্ট কপি ডিক্লারেশন করলাম, এইখানে আসলাম, এন্টার প্রেস করে এটাকে দিয়ে দিলাম, হয়ে গেল। দেখুন এর কাজটা হয়ে গেল। এবার আমাকে দেখতে হবে এই W80-র পার্টটা, হ্যাঁ, যে এইটা কেন এরকম হয়েছে। একটুখানি নিচের দিকে আসলাম, W20টাকে বন্ধ করে দিলাম, W80টাকে দেখছি। দেখুন W80 এখন কিন্তু উইথ 100% নিয়েছে। এবার W80-র ভিতরে কে রয়েছে, লোগো এরিয়া, লোগো এরিয়াটাও আপনার 100%ই নেবে। এর ভিতরে দেখুন ফর্মটা এতটুকু রয়েছে, কারণ কি ফর্মটার উইথ আপনি কত করেছেন, ফর্মটা এখানে করেছেন উইথ 70%। আর দেখুন ফর্মটার মধ্যে কী কী বৈশিষ্ট্য বা কী কী CSS পাচ্ছে, ফর্মটার মধ্যে উইথ রয়েছে 70%, ফ্লোট রয়েছে, রাইট, এত কিছু পাচ্ছে। তাই আমাদের এগুলো কিছু দরকার নেই, আমাদের উইথটা হবে 100% আর ফ্লোটটা হবে আপনার নান, এটা করে দেবো। হ্যাঁ, তাই এখান থেকে আপনারা এটাকে রাইট ক্লিক করুন, কপি সিলেক্টর করুন, এখানে আসুন, আসার পরে আপনি এখানে একবার পেস্ট করে দিন। ফর্মের মধ্যে আমি কোনো উইথ চাই না, অর্থাৎ উইথটা হবে 100%, আপনি এখানে করে দিন উইথ কোলন 100% আর ফ্লোট হবে নান, ঠিক আগেরটারই মতো। এটাকে কপি করলাম, এইখানে আসলাম, পেস্ট করে দিলাম, সেভ করলাম, রিফ্রেশে প্রেস করলাম। দেখুন এখন পুরোপুরিভাবে এটা এভাবে রয়েছে। দেখুন আপনার যদি এইভাবে জিনিসটা রাখতে পছন্দ হয় তাহলে আপনি এভাবেও করতে পারেন, বা আপনারা এগুলোকে সব 100% করে দিতে পারেন। অর্থাৎ দেখুন এখন এই ফর্মের ভিতরে এইগুলো সব W44, W12 রয়েছে, তো এগুলোকে সব 100% করে করে নিচে নিচে নিয়ে চলে আসলেন, এটাও করতে পারেন। ফর দ্য মোমেন্ট দেখতে পাচ্ছি এটা ঠিকঠাক আছে, তাই আমি এটাকে এভাবেই রেখে দিলাম। আপনারা চাইলে এগুলোকে সব নিচে নিচে নিয়ে আসতে পারেন। নিচে নিচে নিয়ে আসার জন্য কি করতে হবে, এই ফর্মের ভিতরে যে আপনার এই W44 রয়েছে, এই W44 আপনাকে জাস্ট কি করতে হবে, আপনার উইথ 100% করতে হবে। অবশ্যই এভাবে করবেন যে আপনার হেডার এরিয়ার ভিতরে ফর্মের ভিতরে যে W44 রয়েছে তার উইথটা হোক 100%, ঠিক আছে? এইভাবে আপনি করবেন, তাহলেই দেখবেন ওগুলো সব নিচে নিচে চলে এসেছে। তারপরে আপনি নিজের মতো স্টাইলিংগুলো করে নেবেন, কেমন? তাই দেখুন এটা আমাদের হয়ে গেল, অর্থাৎ হেডার পার্টটা আমি কমপ্লিট করে নিলাম। এবার আমরা চলে আসি এইখানেও দেখুন জিনিসটা সেম। আমি ফর দ্য মোমেন্ট এটাকে ক্লোজ করে দিই। দেখুন মোবাইলে আসার পরে 50% করাটা মানে হচ্ছে দেখুন জিনিসটা পুরো এলোমেলো হয়ে যায়। তাই আমরা কি করব, এটার ক্ষেত্রেও ঠিক সেম, আমরা এই বাঁ দিকেরটাকেও উইথ 100% করব, ডান দিকেরটাকেও উইথ 100% করে এগুলোকে নিচে নিচে নিয়ে চলে আসবো, তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। চলুন তাহলে এখানে আমরা আবার ইন্সপেক্ট এলিমেন্টটাকে ওপেন করে নিই। ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করলাম, তারপরে চলুন তো দেখা যাক এটা কত রয়েছে।
দেখুন আমরা এখান থেকে চলে গেলাম এইটাতে, এটার মধ্যে কন্টেনার রয়েছে, W50 রয়েছে, তাই তো? তাই দেখুন এই ক্ষেত্রে W50টাকে দেখুন আমাকে ইন্ডিভিজুয়ালি ধরতে হবে কিন্তু, হ্যাঁ। এবার দেখুন মেইন এরিয়ার ভিতরে যে W50 রয়েছে, তাই না, ওটাকে ধরতে হবে। আগেরটা কি করেছিলাম দেখুন, এই যে এভাবে করেছিলাম, হেডার এরিয়ার ভিতরে যে W80 রয়েছে। তাই এবার আপনারা করুন, এখান থেকে এটাকে জাস্ট কপি করে নিন। কপি করার পরে আপনি এখানে এসে বলুন এই হেডার এরিয়ার জায়গায় কে হয়ে যাবে বলুন তো, এই যে মেইন এরিয়া, তাই না? এখান থেকে কপি করলাম, এখানে আসলাম, এখানে আসার পরে বললাম যে মেইন এরিয়ার ভিতরে যে W50 রয়েছে, তাই না? এবার এটা স্টাইলটা কীরকম হবে, ঠিক এরকম যে উইথ 100% ফ্লোট নান, তাই না? বেশ, এটাকে সেভ করলাম, এখানে আসলাম, এবার একটু রিফ্রেশে প্রেস করি। দেখুন এটা পুরোপুরি ঠিকঠাক হয়ে গেল, কারণ এখন মেইন এরিয়ার ভিতরে যে W50 রয়েছে ওটার উইথ এখন হয়ে গেছে 100%। এটাকে দেখুন ক্লোজ করলাম, দেখুন এটা পুরোপুরিভাবে এখন ঠিকঠাক হয়ে গেল। আপনারা যে কাজগুলো করবেন দেখুন এখন ফর্ম টর্ম সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে। এবার এটা কেন এরকম হয়েছে, কারণ দেখুন আমরা ওই যে ফর্মগুলো করেছিলাম সেগুলো সব আপনার করেছিলাম না যে ফার্স্ট নেম লাস্ট নেম সব পাশাপাশি থাকবে, তো এই কারণে জিনিসটা এরকম হয়ে গেছে। চলুন এটাকে ঠিক করে নিই। তো দেখুন সর্বপ্রথম আপনাকে যেগুলো যেগুলো করতে হবে, যেগুলো আপনারা করবেন, সবার প্রথম এখানে এসে এই হেডিংয়ের সাইজটাকে একটুখানি কমাবেন। কমানোর পরে তারপরে দেখুন এই যে ইমেজের সাইজটাকে একটুখানি কমাবেন। কমানোর পরে এই হেডিংয়ের সাইজটাকে একটুখানি কমাবেন, ঠিক আছে? এগুলো আপনাদের টাস্ক, মোবাইলে এসে এগুলোকে কমাবেন। তারপরে এই হেডিংয়ের আপনার যে সাইজটা আছে ওটাকেও একটুখানি কমিয়ে দেবেন, হ্যাঁ। আমি শুধুমাত্র এই ফর্মের জিনিসটা দেখাচ্ছি। দেখুন ফর্মটা কেন এরকম হয়েছে, চলুন আবার ইন্সপেক্ট এলিমেন্ট করি। F12 প্রেস করলাম, নিচের দিকে আসলাম যাতে আমি ফ্রন্টে ফর্মটাকে দেখতে পারি। এখান থেকে এটার উপরে ক্লিক করলাম। চলুন তো দেখা যাক এটা কেন এমন হয়েছে। দেখুন এটা এইখানে আসার পরে আমি দেখতে পাচ্ছি এটাকে আমি W50-র মধ্যে রেখেছি, এটাকে আবার W50-র মধ্যে রেখেছি, তাই না? তাই দেখুন না, এটাকে W50-র মধ্যে রাখলেও দেখুন আমরা কিন্তু এইখানে আসার পরে এই যে এটাকে তো 100% করেই দিয়েছি। আমরা তো বলেই দিয়েছি যে মেইন এরিয়ার ভিতরে যত W50 থাকবে সেগুলো সব যাতে 100% হয়ে যায়। দেখুন সেটা তো নিচ্ছে, নেওয়ার পরে ঠিক আছে আমরা এটার মধ্যে গেলাম, যাওয়ার পরে তাহলে এটা কেন এরকম করছে, কারণ দেখুন আমরা এখানে নেম স্পেসিং বলে একটা ক্লাস রেখেছি যার আমরা প্যাডিং রাইট দিয়েছি এত পিক্সেল। দেখুন এই স্পেসটা খাচ্ছে কার জন্য, প্যাডিংয়ের জন্য, তাই না? তাই আপনি কি করবেন, আপনি এই নেম স্পেসিং বলে জিনিসটাকে ধরবেন, অর্থাৎ এখান থেকে আমি রাইট ক্লিক করলাম। আরেকবার বুঝুন যে কেন এই স্পেসটা তৈরি হয়েছে, দেখেছেন এই স্পেসটা কে নিচ্ছে, দেখুন এই প্যাডিংটা নিচ্ছে। তাই আমরা এই প্যাডিংটা কোথা থেকে নিচ্ছে, এই যে এই সিলেক্টরটার জন্য নিচ্ছে, দেখুন। তাই আমরা এটাকে রাইট ক্লিক করলাম, কপি সিলেক্টরে গেলাম, এখানে গেলাম, যাওয়ার পরে এখানে গিয়ে একটা এন্টারে প্রেস করলাম, পেস্ট করে দিলাম। আসার পরে জাস্ট এবার আমরা ডিক্লারেশনটাকে নেব, রাইট ক্লিক করে কপি ডিক্লারেশন, এখানে আসলাম, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট প্যাডিং রাইটটা কত হয়ে যাবে, 0, সেভ করলাম। এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম। দেখুন এখন সমস্ত কিছু জিনিসগুলো ঠিকঠাক হয়ে গেছে, তাই না? দেখুন এটাকে আমরা ক্লোজ করে দিই। দেখুন মোটামুটি ঠিকঠাক, হ্যাঁ। এবার আপনি চাইলে এগুলোকে আরও নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আপনি চাইলে এই যে এইটাকে এর নিচে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? এই যে এটাকে ধরুন এটার নিচে নিয়ে চলে আসলেন, বা ধরুন এই যে রেজিস্ট্রেশন বাটনটা রয়েছে এটা ফুল উইথ করে দিলেন। আপনি অনেক কিছু করতে পারবেন, হ্যাঁ। এটাকে সাইজগুলো ছোটো বড়ো করা সমস্ত কিছু, কারণ দেখুন এখানে সাইজগুলো অনেকটা বড় লাগছে, আপনি চাইলে এটার সাইজগুলো আরেকটুখানি কমিয়ে আনতে পারেন। সমস্ত কিছু আপনাদের উপরে, তাই আপনাদের কাছে সেই পাওয়ারটা রয়েছে যে আপনি রেসপন্সিভে কোনো একটা ওয়েবসাইটকে কত সুন্দরভাবে বোঝাতে চাইছেন বা নিজের মতো করে করতে চাইছেন, এটা সব কিছু আপনার উপরে। আপনাকে জাস্ট আমি দেখিয়ে দিলাম যে কিভাবে জিনিসগুলোকে করতে হয়, তারপরে কোন জিনিসটাকে আপনি বড় করবেন, কোন জিনিসটাকে আপনি ছোট করবেন, কোন জিনিসটাকে আপনি পাশাপাশি রাখবেন, কোন জিনিসটাকে আপনি নিচে নিচে রাখবেন, এগুলো সব আপনার উপরে ডিপেন্ড করছে। তাই আপনি যত ভালো করে রেসপন্সিভ করবেন তত আপনার ভালো, কেমন? তাই দেখুন এই মুহূর্তে আমাদের কিন্তু ফেসবুকের রেসপন্সিভ ওয়েবসাইটটা তৈরি হয়ে গেল, ওল্ড ফেসবুকের, তাই না? তাই চলুন আমরা একবার দেখি। আমরা জানি যে 1080p-তে তো ঠিকঠাকভাবে থাকবেই, কারণ আমরা সেইভাবেই করেছি। তারপরে আমরা দেখব যে আইপ্যাডে, দেখুন আইপ্যাডে পুরো জিনিসটা ঠিকঠাক। আর এখন দেখুন আমাকে কিন্তু এখানে গিয়ে এন্টার প্রেস করতে হচ্ছে না, এখানে জাস্ট অটোমেটিক্যালি যেহেতু আমরা ভিউ পোর্টটা দিয়ে নিয়েছি মেটা ট্যাগের মধ্যে, তাই সমস্ত কিছু এখন ঠিকঠাকই থাকবে। দেখুন ট্যাবের মধ্যে পুরোপুরিভাবে ঠিকঠাক, কোনো স্ক্রল আসছে কি না, কোনো স্ক্রল নেই। এবার তারপরে আমরা চলে যাব হচ্ছে ফোনে, এখানে প্লাসে চলে গেলাম 414-এ, দেখুন এখানে পুরোপুরিভাবে ঠিকঠাক দেখতে লাগছে। আমি নিচে চলে গেলাম, কোনো স্ক্রল বার নেই। আপনারা চাইলে আরও সুন্দর করে জিনিসটাকে করতে পারেন নিচে 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 এনে, কেমন? তাই আশা করি আজকের এই রেসপন্সিভের ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে, কারণ এই ফেসবুকের পুরোপুরিভাবে দেখুন আমরা নিউ ফেসবুক করলাম, সেটাকে রেসপন্সিভ করেছি। এবার আমরা ওল্ড ফেসবুক করলাম, সেটাকেও রেসপন্সিভ করলাম। তাই আমাদের পুরোপুরি ফেসবুকের ওল্ড পার্টটা শেষ হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে, কেমন? তাই আশা করি আজকের এই রেসপন্সিভের পার্টটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য। আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাথে সাথে শেয়ার করুন।